আমেরিকা, তখনও কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখতো ভারতের চোখ দিয়ে। ঠিক এই অবস্থার একটা পুনরাবৃত্তি দেখলাম তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের মধ্য দিয়ে। শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতে। ভারত এখনো মনে করে শেখ হাসিনাকে কোনো না কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত পাঠাবেন এবং তাকে দিয়ে তাদের যে সমস্ত স্বার্থ আছে সেই স্বার্থগুলো তারা উদ্ধার করবেন। তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের মধ্য দিয়ে কি আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশে সেটা থেকে কি কোনো পরিবর্তন আসলো কিনা, তারা কি কোনো রকম অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে পিছিয়ে ফেলার জন্য কোন রকম চেষ্টা চালাতে পারে কিনা, বা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের হানি ঘটাতে পারে কিনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার সেটাকে যথেষ্ট কৌশলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে সেটার মোকাবেলা করেছে বলে আমার মনে হয়। আমরা তুলসী গ্যাবার্ডের বিষয়টি বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশে আলোচনার কেন্দ্রতে ছিল এই কারণে যে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের জুলাই আগস্টের যে বিপ্লব, সেই সকল বিপ্লবের একটি মানে পরিণত অবস্থা হচ্ছে আমাদের এই অন্তর্বর্তী সরকার। এবং সেই জুলাই আগস্ট বিপ্লবে যারা এতদিন শাসন করেছিল, ফ্যাসিবাদী শাসন জারি রেখেছিল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে, সেই শেখ হাসিনা 5ই আগস্ট এখান থেকে পালিয়ে গেছেন আন্দোলনের মুখে। এবং অন্য যে কোনো সময় আওয়ামী লীগ বিভিন্ন সময় কিন্তু তাদের একটা পতন হয়েছে। তাদের পতনের প্রথম পতনটা হয়েছে 1975 সালের 15ই আগস্ট। তখন একটা কু হয়েছিল, সামরিক কু, যে কারণে এইটা বলা হয়ে থাকে যে এই কুয়ের মধ্য দিয়েই সেই সময়কার শেখ মুজিবের, সেই সময়ও একটা স্বৈর শাসন ছিল, সেই স্বৈর শাসনের পতন হয়েছিল। সেই পতনটা হয়েছিল মূলত শেখ মুজিবের যে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থা থেকে কিন্তু আর কোনো অবস্থাতেই সরকার পরিবর্তনের কোনো উপায় ছিল না, যে কারণে ওই কুটা হয়েছিল। এবং এর পরবর্তীতে অনেকটা সিম্প্যাথি নেওয়ার মতো একটা অবস্থায় ছিল শেখ হাসিনা। তারপর 21 বছর তারা আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে 1996 সালে আবার ক্ষমতায় আসে এবং এরপর থেকে টানা তার একটা বয়ান তৈরি করেছে এবং সেইটা আরো বেশি করে পরিপক্কতা অর্জন করেছে 2008 সালে তারা যখন ক্ষমতায় আসে। এই ক্ষমতায় আসার পর থেকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সব সময় তাকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে এবং কখনো বিনা ভোটে নির্বাচন করে, কখনো রাতের ভোট করে এবং কখনো একেবারে কোন রকম রাজনৈতিক দল ছাড়াই নির্বাচন করে তাকে ক্ষমতায় রেখেছে। এটা রেখেছে শুধুমাত্র তাদের স্বার্থে। এবং তারা আমেরিকা, তখনও কিন্তু আমেরিকা বাংলাদেশকে দেখতো ভারতের চোখ দিয়ে। ঠিক এই অবস্থার একটা পুনরাবৃত্তি দেখলাম তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের মধ্য দিয়ে। শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতে। ভারত এখনো মনে করে শেখ হাসিনাকে কোনো না কোনো অবস্থায় বাংলাদেশে ফেরত পাঠাবেন এবং তাকে দিয়ে তাদের যে সমস্ত স্বার্থ আছে সেই স্বার্থগুলো তারা উদ্ধার করবেন। আর এই উদ্ধার করার জন্য এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকারের কোনো দোষ ত্রুটি তারা খুঁজে পাচ্ছে না। খুঁজে না পেলে তারা কি করেছে, ওই যে 5ই আগস্টের পর থেকে তারা বিভিন্ন কার্ড খেলার চেষ্টা করেছে ভারত। তার মধ্যে অন্যতম কার্ড ছিল সংখ্যালঘু কার্ড, যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চালানো হচ্ছে। যারা ক্ষমতায় আসছে তারা নাকি পাকিস্তানি ভাবধারার সরকার আসছে, যে কারণে এই ট্যাগটা লাগানো খুব সহজ হচ্ছিল ভারতের জন্য। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে হিন্দুদের, বিশেষ করে তাদের মন্দির পাহারা দেওয়ার কাজ এবং যত রকম তাদের সুযোগ সুবিধা দেওয়া যায় এবং তাদের নিরাপত্তা যাতে কোনো রকম বিঘ্নিত না হয় সেই জন্য পাহারা বসিয়েছে কিন্তু আমাদের এই তরুণ ছাত্র সমাজ। তারা এইটা করেছে। জি কাগজি ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। না থাকে এইটা দেখানোর চেষ্টা হয়েছে এবং সেটা হয়েছে। কিন্তু এখন আবার নতুন করে যেহেতু বাংলাদেশের আর কোনো ত্রুটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জায়গায় তুলসী গ্যাবার্ডকে অনেকটা আমি বলবো কাজে লাগানো হয়েছে। তুলসী গ্যাবার্ড যদিও আমেরিকান নাগরিক, কিন্তু তার মা একজন হিন্দু এবং তুলসী গ্যাবার্ডও কোনো সময় দেখা গেছে যে তার ইস্কনের সঙ্গে এক ধরনের যোগসূত্র ছিল। এবং এই তুলসী গ্যাবার্ডের কিন্তু যখন আমরা দেখি যে তার রাজনৈতিক অবস্থান, এক সময় ডেমোক্রেটিক পার্টি করেছেন, আবার রিপাবলিকান পার্টিতে এসেছেন, এরপরে কি বলে এই যে ডোনাল্ড ট্রাম্পের
একেবারে প্রধান উপদেষ্টা হয়ে গেছেন তিনি। সবকিছু মিলে তার যে একটা চলমান যে মানে এই পাশ থেকে ও পাশ ডিগবাজি খাওয়া, রাজনীতিতে অনেকটা ডিগবাজি খাওয়ার যে অবস্থা, সেটা কিন্তু তুলসী গাবাটের মধ্যে রয়েছে। আর এইটা কি হয়েছে যে ভারতের কাছে, ভারতে এসেই তিনি ইন্টারভিউটা দিয়েছেন এবং ভারতের কাছে ভালো হওয়ার জন্য ভারতের চোখ দিয়েই আবার তিনি বাংলাদেশকে দেখার একটা চেষ্টা চালিয়েছেন। এই চেষ্টা চালাতে গিয়েই বাংলাদেশের যারা সচেতন রাজনৈতিক মহল আছে, তারা সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন। বাংলাদেশে যে বর্তমানে যে অবস্থা আছে, এখানে কি কোনো অবস্থাতেই কোনো একজন সংখ্যালঘু কোন রকম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন, কোন অবিচারের শিকার হয়েছেন, এইরকম কোনো ঘটনা কিন্তু আমরা দেখতে পাই নাই। এখন শুধুমাত্র ইস্কনের যে নেতা চিন্ময় কৃষ্ণ দাস। প্রভু যে প্রভু চিন্ময় প্রভু, চিন্ময় প্রভু কিন্তু যখন চট্টগ্রামে যে আন্দোলন সংগ্রামটা তারা করছিলেন, সেটা একেবারেই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অনেকটা চ্যালেঞ্জ করে তিনি এই সমাবেশগুলো করেছেন। বাংলাদেশের পতাকাকে পর্যন্ত তিনি পদদলিত করেছেন। বাংলাদেশের যে জায়গায় চট্টগ্রামে যে ঘটনাটা ঘটিয়েছেন, সেখানে আমরা সবসময় দেখি যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ওখানেও যেরকম বেশি, হিন্দুরাও বেশি। তো সেই জায়গায় এইরকম একটা কাজ করার পরও কিন্তু কোনো অবস্থাতেই তাদের উপরে কেউ কোনো হামলা টামলা করে নাই। এবং চট্টগ্রামেই শেষ না, তিনি যতগুলো আমাদের ডিভিশনাল হেডকোয়ার্টার ছিল প্রত্যেকটাতেই এরকম ধরনের সমাবেশ ডেকেছিলেন। যখন রংপুর থেকে তিনি রংপুর থেকে যখন চট্টগ্রামে ফিরতে যাচ্ছেন, তখন তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বলা হয়েছে যে তুমি যে কাজগুলো করছো সেটা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে যায় না। তার কারণ হলো বাংলাদেশে মানুষ এখনো কিন্তু শান্তিপ্রিয় এবং এখানে কোন রকম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক এটা হতে দেয় না। কিন্তু আপনার যে কাজকর্ম বা এই চিন্ময় দাস প্রভুর যে কর্মকাণ্ড, সেটা এখানে হিন্দু সম্প্রদায়কে তিনি উস্কানি দিয়ে এখানে একটি এমন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছিলেন যে দেখানো যায় যে হিন্দু সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় এখানে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। কিন্তু এই জায়গা থেকেই বাংলাদেশ সরকার মানে চিন্ময় যথেষ্ট কৃষ্ণ দাসেরই অবলম্বন করেছেন উনি। রাইট। চিন্ময় কৃষ্ণ। এবং চিন্ময় কৃষ্ণ দাস যেমন ইস্কনের প্রতিনিধিত্ব করেন এখানে, একইভাবে এই ইস্কনের দীক্ষায় দীক্ষিত হচ্ছেন এই তুলসী গাবার্ড। মানে উনি হয়তো বুঝতেই পারছেন না, তুলসী গাবার্ডের এই পদটা কিন্তু সৃষ্টি হয়েছে 2001 সালে, যখন 9/11 ঘটনাটা ঘটলো। এটা ঘটার পরেই একটা নিরাপত্তা উপদেষ্টা মানে পরিষদ যেখানে আমেরিকা করলো, সেইখান থেকেই কিন্তু এই পদটা সৃষ্টি করা হয়েছে এবং সারা পৃথিবীতে এক ধরনের ইসলামী জঙ্গিবাদ সৃষ্টির একটা ধোঁয়া তুলে, একটা বয়ান সৃষ্টি করে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করার একটা কৌশল সেই সময় থেকে শুরু হয়েছিল এবং এখনো পর্যন্ত অব্যাহত আছে। আর তারই মাথার উপরে বসিয়ে দেওয়া হয়েছে এবার ট্রাম্প ক্ষমতায় আসার পরে তুলসী গ্যাবার্ডকে। এই তুলসী গ্যাবার্ড তার পদের ওজন মনে হয় ঠিক বুঝতে পারছেন না যে তিনি যে কথাটা বলেন সেই কথাটার গুরুত্ব কতটা। একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরেই কিন্তু এক ধরনের হস্তক্ষেপ করাচ্ছে এবং একইভাবে বাংলাদেশের মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন, বিরোধী মত এবং অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের মধ্য দিয়ে কি আমেরিকার যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশে, সেটা থেকে কি কোনো পরিবর্তন আসলো কিনা, তারা কি কোনো রকম অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে পিছিয়ে ফেলার জন্য কোন রকম চেষ্টা চালাতে পারে কিনা বা বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কের হানি ঘটাতে পারে কিনা, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে। কিন্তু বাংলাদেশের বর্তমান সরকার সেটাকে যথেষ্ট কৌশলে এবং বুদ্ধিমত্তার সঙ্গে সেটার মোকাবেলা করেছে বলে আমার মনে হয়, যে কারণে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সেইখান থেকে সরে গিয়ে বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কের মানে অবনতি ঘটবে না এই ধরনের বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে এখানে কোন রকম উগ্র সাম্প্রদায়িকতার কোন রকম স্থান নেই, এই বিষয়গুলো তাদের একটা উপলব্ধিতে এসেছে বলে আমার কাছে মনে হয়েছে।